জাতীয় সংসদ নির্বাচন কত দূর এমন প্রশ্ন রাজনৈতিক দলগুলোর মাঝে, কিন্তু নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে দলটি রাজনীতিতে, তাদের পক্ষ থেকে সেই বাংলাদেশ গড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বা কতটা? কেন দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে তৈরি হচ্ছে নানা বিতর্ক? আজ আমরা সেসব বিষয় নিয়ে ভোটের ট্রেনে আলোচনা করব। সঙ্গে আছি নাজমুস সাকিব। আজকে ভোটের মাঠে কি আলোচনা রয়েছে শুরুতেই দেখে আসবো সেসব বিষয়গুলো। আজকে বেশ কিছু রাজনৈতিক দল কিন্তু কথা বলেছেন। তার মধ্যে দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তিনি বলেছেন, কোনো দল মনে করছেন তারা ক্ষমতায় এসে আওয়ামী স্টাইলে নির্বাচন করবেন, বাংলাদেশে এটা আর হবে না। এবং তিনি একটি কর্মী সম্মেলনে উপস্থিত হয়ে তিনি কিন্তু এইসব বিষয়ে আলোচনা করেছেন এবং বলছেন যে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে এই ধরনের কোনো যে সংস্কৃতি সেটা যাতে না হয়, তার জন্য জামায়াত ইসলামী সহ বাংলাদেশের মানুষ সোচ্চার থাকবেন বলে তিনি আশা করছেন। ডক্টর আব্দুল মঈন খান, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি একটি অনুষ্ঠানে আজকে অংশ নিয়েছেন। বলেছেন গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন, এবং নির্বাচনের দাবি কিন্তু তিনি জানিয়েছেন। এবং প্রধান উপদেষ্টা যেই নির্বাচনের একটা রোডম্যাপ অর্থাৎ একটি টাইম ঘোষণা করেছেন, সেটা আসলে স্পষ্ট একটি সময় যাতে ঘোষণা করা হয় তার জন্য তিনি আহ্বান করেছেন। এবং বিএনপির আরেকজন নেতা জয়নুল আবদিন ফারুক, যিনি চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপির, তিনি বলেছেন জনগণের রোষানলে পড়ার আগেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। এবং তিনি অন্তর্বর্তী সরকারকে বলেছেন যে যদি জনগণের রোষানলে আসলে পড়তে হয়, সেটা আসলে অন্তর্বর্তী সরকারের জন্য একটা খারাপ বার্তা তৈরি করবে বলে তিনি জানাচ্ছিলেন। এবং বলছেন যে নির্বাচনের তারিখ যদিও একটা সময় ঘোষণা করা হয়েছে, তবে নির্দিষ্ট তারিখ কিন্তু তিনিও চেয়েছেন এবং দ্রুত যাতে নির্বাচনের তারিখটা ঘোষণা করা হয় সেই আশাবাদ তিনি কিন্তু ব্যক্ত করেছেন। এবং আজকে সরকারের উপদেষ্টা শ্রম, কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের যিনি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন, তিনি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন যেটা ঢাকার বাইরে। তিনি বলছেন যে জাতীয় নির্বাচন হবে কি হবে না সেটা আমার বিষয় না। এবং তিনি আরও বলেছেন যে জাতীয় নির্বাচনের জন্য যারা আসলে যেমন নির্বাচন কমিশন সহ যে প্রতিষ্ঠানগুলো দায়িত্বপ্রাপ্ত, তারাই সেই বিষয়ে কিন্তু আগাবেন এবং আগামী দিনের যে নির্বাচন সেটা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা সুষ্ঠুভাবেই করবেন বলে তিনি কিন্তু প্রত্যাশা করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দলগুলো কথাবার্তা বলেছে, সেখানে বোঝাই যাচ্ছে যে আগামী নির্বাচন নিয়ে আসলে নানা ধরনের প্রত্যাশা কিন্তু দলগুলোর মধ্যে তৈরি হয়েছে। এবং প্রত্যাশার মধ্যে যাতে কোনো ধরনের ফারাক না ঘটে এবং তাদের যেই সুস্পষ্ট প্রত্যাশা সেটা যাতে আগামী দিনের অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা যাতে দ্রুতই বাস্তবায়ন করে সেই দাবিও কিন্তু জানাচ্ছেন। আমরা বরাবরই দেখতে পাচ্ছি যে বিএনপির তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে সরকার জুন পর্যন্ত যেই একটা সময়সীমা ঘোষণা করেছে সেটা যাতে এগিয়ে নেওয়া হয়, অর্থাৎ আগামী ডিসেম্বরে যাতে আগামী ডিসেম্বরের মধ্যেই যাতে নির্বাচন বাস্তবায়ন করা হয়, জাতীয় সংসদ নির্বাচন, সেই প্রত্যাশা কিন্তু করা হচ্ছে। যদিও আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি কিংবা জামায়াত ইসলামী সহ অন্যান্য যে দলগুলো আছে, সেই দলগুলো বলছে যে সংস্কারটা দ্রুত হওয়া জরুরি এবং সংস্কারের পরপর কিন্তু তারা আসলে নির্বাচনটা চাচ্ছেন। এবং কেউ কেউ বলছেন যে সংস্কারের নাম করে যাতে আবার নির্বাচনটা খুব বেশি পিছিয়ে না যায়, সেই দাবিও কিন্তু আছেন। আজকে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। সাইফ মুস্তাফিজ, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা শুরুতেই জানতে চাই যে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার আজকে তিনি একটি কথা বলেছেন যে যাকে আসলে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনূস, তিনি পরিচয় করিয়ে দিয়েছেন, সেটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের ঠিক হয়নি। বিষয়টি আপনি কি বলবেন? দেখুন, আসলে আমি তার ব্যক্তিগত মতামতের দিকে আসলে যাচ্ছি না। তবে আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থানটি আসলে জুলাইতে আপনারা যারা দেখেছেন যে মুখগুলো, তাদের তো একটা বিশেষ ভূমিকা অবশ্যই রয়েছে। নাহিদ ইসলাম থেকে শুরু করে মাহফুজ, আসিফ, হাসনাত, সার্জিস যারাই ছিল সামনে থেকে আসলে সেই নেতৃত্বটা দিয়েছে। এবং এটা একটা সামষ্টিক আন্দোলন ছিল যেখানে আসলে রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে আপামর জনতা এই আন্দোলনটি সফল করেছে। তো মাস্টার মাইন্ডের এই কনসেপ্টটা আমরা আসলে ওইভাবে বিলিভ করি না। আমরা মনে করি যে এই অবদানটা আসলে পুরো বাংলাদেশের মানুষের, যারা এই জুলাই অভ্যুত্থানে প্রতিটি জায়গা থেকে আন্দোলনটি করেছে,
সেখানে শ্রমিক জনতা থেকে শুরু করে স্কুলের বাচ্চা, ছোট বাচ্চা, আপনারা দেখেছেন যে আসলে একদম 5-6 বছরের বাচ্চারা পর্যন্ত এখানে শহীদ হয়েছেন। তো সেক্ষেত্রে আসলে মাস্টার মাইন্ড এরকম জায়গা থেকে আমরা বলতে চাই যে এখানে আসলে সবারই ভূমিকা রয়েছে। তবে ডক্টর ইউনূস স্যার যার কথা বলেছেন তারও একটা বড় ভূমিকা এই আন্দোলনে ছিল। তো সার্বিকভাবে আমরা মনে করি যে এই মাস্টারমাইন্ড কনসেপ্টটা আসলে ওইভাবে না আসলেও পারতো, তবে সামষ্টিকভাবে এই মানুষগুলোরও একটা বড় ভূমিকা তো এই আন্দোলনে অবশ্যই ছিল। না হলে আপনারা দেখেছেন এই প্রথম কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব ছাড়াই কিন্তু একটি আন্দোলন সফল হয়েছে, এবং এই তরুণরাই কিন্তু এই আন্দোলনে সেই মানে রিস্ক ফ্যাক্টরটা নিয়ে কিন্তু সামনে থেকে। আপনারা কি তাকে মাস্টারমাইন্ড হিসেবে মানতে চান কিনা, মানে দলের আপনাদের অবস্থানটা কি? আর এনসিপি তো একটি আলাদা একটা জায়গা থেকে আসলে আছে। তো আমাদের রাজনৈতিক দলে তো আসলে মাহফুজ উনার তো আসলে কোনো ভূমিকা নেই, উনি তো এখন আসলে গভর্নমেন্টে আছেন। তো আমাদের মাস্টার মাইন্ড আসলে এরকম কেউ নেই। এখানে নাহিদ ইসলাম, আক্তার হোসেন থেকে শুরু করে আমাদের যেসব রাজনৈতিক নেতারা আছেন তারা সবাই আমাদের দলের মাস্টার মাইন্ড। এখানে আসলে আমরা বারবার বলছি যে আমরা পরিবারতান্ত্রিক রাজনীতি, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি, এই জায়গাগুলো থেকে আসলে বেরিয়ে আমরা সামষ্টিকভাবে যেই নেতাগুলো আমাদেরকে উঠে এসছে সেই মানুষগুলোরকে সামষ্টিকভাবেই আমরা মূল্যায়ন করতে চাই, এবং তাদের দিক নির্দেশনায় আসলে আমরা নেক্সট জায়গাগুলোতে কাজ করতে চাই। কারণ বিগত সময় আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো আসলে পরিবারতান্ত্রিক বা এক ব্যক্তি কেন্দ্রিক আসলে হয়ে যায়, সেখানে সেই ব্যক্তির মতামত বা সেই ব্যক্তির আসলে মেধার ওই জায়গাটাই আসলে সব থেকে বেশি মূল্যায়িত হয়। তবে নতুন বাংলাদেশে যে জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি গঠিত হচ্ছে, সেখানে আমরা মনে করি যে এখানে যে সকল তরুণ যারা আছেন আমাদের দলে প্রত্যেকেরই আসলে ভূমিকা অনেক বেশি, এবং প্রত্যেকের জায়গাটা থেকে আমরা তাদেরকে অ্যাড্রেস করতে যে তারা প্রত্যেকে সামষ্টিকভাবে মাস্টার মাইন্ডের জায়গাটা প্লে করে। এনসিপির যে গণঅভ্যুত্থানের যে অবস্থান, সাম্প্রতিককালে কেউ কেউ আসলে অভিযোগ তুলছেন যে পুরো ক্রেডিটটা আসলে এনসিপি নিতে চাচ্ছে। কি বলবেন, এটার সঙ্গে আপনি একমত কিনা? না না, এটার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। আসলে দেখুন, এনসিপি কিন্তু মানে একটা জনমানুষের রাজনৈতিক দল। এনসিপির কখনোই প্রথমে যে মানুষগুলো আসলে এনসিপির গঠনের পেছনের কারিগর ছিল তাদের কিন্তু প্রথমে কখনোই লক্ষ্য ছিল না যে আসলে একটি রাজনৈতিক দল আমরা গঠন করব। আমরা মূলত 24-এর স্পিরিটটা নিয়ে কাজ করছিলাম জাতীয় নাগরিক কমিটির ফরম্যাটে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফরম্যাটে। তো এই জায়গা থেকে যখন আমরা দেখেছি যে সাধারণ মানুষের আসলে আকাঙ্ক্ষা আমাদেরকে ঘিরে অনেক বেশি এবং প্রত্যাশার যে চাপ, সেখান থেকে আমাদের একটি রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। এবং যেই ক্রেডিটের রাজনীতি বলেন, এটা আমরা কখনোই করিনি। আপনারা জানেন যে অভ্যুত্থানের পরপরই হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয়ে তারা আসলে তাদের কর্মীদের সংখ্যা বলছিল আমাদের যারা জুলাই যারা শহীদ হয়েছেন। এটা খুবই দুঃখজনক যে একটা দল দাবি করছে যে আমাদের 400 ছাত্র দলের নেতাকর্মী আসলে মারা গিয়েছে, আরেক দলের বলছে যে আমাদের এতজন শিবির কর্মী মারা গেছে। তো এই আন্দোলনটা কিন্তু কোনো দলীয় ব্যানারে হয়নি, এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে, এবং আমরা ক্রেডিটটা আসলে ওই ব্যানারটিকে দিতে চাই। আচ্ছা, আপনাদের যদি কোনো দল থাকতো তাহলে সেই সংখ্যাটা কি আপনারা প্রকাশ করতেন? চাই না যে আসলে কবরের না না না, ডেফিনেটলি না। আমরা ডেফিনেটলি সেই রাজনীতি পছন্দও করিনি এবং আমরা চাইও না। আপনারা জানেন যে এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে আন্দোলনটি ছিল সেখানে কিন্তু এনসিপি একটি বড় ভূমিকা ছিল, কিন্তু প্রথম থেকে কিন্তু আমরা সেই জায়গাটা নিয়ে আমরা চিন্তা করেছি যে এই আন্দোলনটা আসলে সবার আন্দোলন, এখানে সব মানুষের আসলে সমানভাবে যাওয়াটার অধিকার আছে, এবং কোনো একটি রাজনৈতিক দলের ব্যানারে যখন একটি আন্দোলন সংগঠিত হয়েছে তখন স্বাভাবিকভাবে কিন্তু অনেক দল সেখানে আসলে ফিল করে যে না, এটা তাহলে কি ওনাদের আন্দোলন কিনা। তো আমার মনে হয় যে আওয়ামী লীগ প্রসঙ্গ এটা আসলে সার্বজনীন এবং সব মানুষের, সেই জায়গায় কিন্তু আপনারা দেখবেন আমরা কিন্তু এখানেও ওই রকম কোনো ক্রেডিটের জায়গা কিন্তু দখল করার এই জায়গাগুলোতে আমরা যাইনি। এখানে আমরা বলেছি এই আন্দোলনটি সফল হওয়ার পেছনে যাদের সব থেকে বড় অবদান তারা হচ্ছে আমাদের বাংলাদেশের আপামর জনতা। তো জুলাই বলেন, ৭১ বলেন, সবকিছুতেই কোনো রাজনৈতিক দল কেন্দ্রিক কেউ যে আসলে পক্ষিগত করে ফেলবে সেই কনসেপ্টে আমরা বিলিভ করি না। আমরা বিগত সময়ে দেখেছি যে আমাদের মুক্তিযুদ্ধকে কিভাবে আওয়ামী লীগ তাদেরকে দলীয়করণ করে ফেলার একটা চেষ্টা করেছে। তো সেই জায়গা থেকে বের হতে হবে, এবং নতুন করে আমাদের জুলাইকেও কিন্তু অনেক দল নিজেদের দাবি করে আসলে একটা রাজনৈতিক দলীয়করণের সংস্কৃতির একটা বলয় তৈরি করার চেষ্টা করছে, এবং যে রাজনৈতিক কালচারটা আমরা দেখেছি যে একে অপরকে দোষারোপ করা, সেটাও কিন্তু তারা নতুন করে করা শুরু করছে। জুলাই আসলে সবার,
এখানে যে মানুষগুলো সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাদের ব্যক্তিগত জায়গা থেকে আমাদের একটা তাদের অবশ্যই ক্রেডিট দেওয়া উচিত, এবং সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটাকে আমাদেরকে সেটি ক্রেডিট দেওয়া উচিত। এবং এই ব্যানারের আন্ডারেই কিন্তু আসলে আপামর জনতা, রাজনৈতিক ব্যানার সবকিছু মিলে মিশে এই আন্দোলনটি সফল করেছে। তো কিন্তু 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 সাইফ মুস্তাফিজ, আপনারা বলছেন যে আগামীতে নতুন বাংলাদেশ আপনারা করতে চান, সেই ম্যান্ডেটই আসলে আগাচ্ছেন, কিন্তু সাম্প্রতিককাল আমরা দেখেছি যে এনসিপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে কিন্তু বড় ধরনের অভিযোগ উঠেছে, এবং আমরা দেখেছি যে দুদক কিন্তু গত কয়েকদিন আগে তারা একটা অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে আপনাদের এক নেতার বিরুদ্ধে। তাহলে আপনারা নতুন বাংলাদেশ করতে চান, এই অভিযোগগুলো কেন আসে, কেন অনৈতিক কাজের সঙ্গে জড়াচ্ছেন? এনসিপির মানে পার্টিকুলার অনেকগুলার কথা বললেন, আপনি যদি পার্টিকুলার বলেন কয়জনের কথা বলছেন? আমরা যদি আপনাদের যে সালাউদ্দিন তানভীর, তার বিরুদ্ধেই তো একটা বড় অভিযোগ, প্রায় 400 কোটি টাকার তিনি অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন, সেটা আসলে একজনের ব্যাপার। গাজী সালাউদ্দিন তানভীর এনসিপির কিন্তু একজন নেতার বিরুদ্ধে এরকম অভিযোগ এসছে, এবং আমরা কিন্তু দলীয়ভাবেই কিন্তু তাকে অলরেডি শোকজ করা হয়েছে, এবং তার এই ভূমিকার জন্য, কর্মকাণ্ডের জন্য তার কাছে কিন্তু আমরা একটি নোটিশ পাঠিয়েছি, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা একটা লিগ্যাল অ্যাকশনও দল থেকে নেওয়া হচ্ছে। আপনি জানেন অলরেডি সে অব্যাহতি পেয়েছে আমাদের দল থেকে। আমাদের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দল এনসিপিতে কিন্তু আসলে যখন গঠন করা হয় তখন থেকে আপনারা দেখবেন যে এখানে বিভিন্ন দিকের বিভিন্ন সেক্টরের অনেক মানুষকে নিয়ে আমরা আসলে এই রাজনৈতিক দলটি করেছি, এবং আমরা বলছি যে আমরা একটি মধ্যমপন্থী দল, যেখানে বাম ডান মধ্যম সবাইকে একসাথে নিচে নিয়ে আসার একটা প্রয়াস। তো সেই জায়গায় এত বড় একটা দল করার ক্ষেত্রে কিছু স্বার্থান্বেষী মানুষ এখানে ঢুকে যেতেই পারে, অথবা ঢুকে যাওয়ার পরে তাদের কিছু কিছু এরকম জায়গা তৈরি হতে পারে, যেটা আমাদের পুরনো রাজনৈতিক বন্দোবস্ত আমরা যেটা বলছি। তো এই রাজনৈতিক বন্দোবস্ত থেকে বের হওয়ার জন্যই কিন্তু আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি। সেই জায়গা থেকে আপনারা দেখতে পাবেন যে আমরা কিরকম অ্যাকশন নিচ্ছি কিনা। গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে পার্টিকুলারলি কিন্তু আমাদের দল থেকে অ্যাকশন নেওয়া হয়েছে, এবং আমরা জাস্ট ওই মৌখিক ওই অ্যাকশনগুলো নেই না যে ধরেন 1 মাস পর আবার এগুলো উইথড্র করে সে আবার দলে ফিরে আসে, যেগুলো অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ তারা 1,500-2,000 বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, কিন্তু 1 সপ্তাহ 1 মাস পর আবার সেটা উঠে যায়। ছোট করে একটু জানতে চাই যে আপনারা গণপরিষদ নির্বাচন কিংবা সংবিধান সংস্কার সেই দাবিগুলো করছেন, কিন্তু সেইগুলো আসলে আলোর মুখ কেন দেখছে না, একটু যদি 15 সেকেন্ডে বলা যায়। আলোর মুখ দেখছে না কারণ অন্যান্য রাজনৈতিক দলের আসলে সে সদিচ্ছাটা নেই। অন্যান্য রাজনৈতিক দল 17 বছরের যেই পুরানো কাঠামো আছে সেই কাঠামোতেই আগামীকালকেই নির্বাচন চায়, এবং তারা যখন এই নির্বাচনে আসলে চলে আসতে পারবে তাদের জন্য খুব সুবিধা হবে যে সেই পুরানো টুলগুলো ইউজ করে তারাও হয়তো বা সেভাবে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে। এই জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলো আসলে এই বিষয়গুলোতে তাদের সদিচ্ছা অর্থাৎ দেখাচ্ছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো চায় না। সাইফ মুস্তাফিজ, একেবারে সময় শেষ আমাদের, আপনি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আলোচনা করব সংসদীয় আসন পরিক্রমা নিয়ে, মানিকগঞ্জ 1 নিয়ে। মানিকগঞ্জ 1 মূলত সংসদীয় আসন 168, যেটা শিবালয়, ঘিওর এবং দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত, যেখানে মোট ভোটার আছেন 4,36,997 জন, যার মধ্যে পুরুষ ভোটার 2,19,421 জন এবং নারী ভোটার আছেন 2,17,504 জন। তৃতীয় লিঙ্গের ভোটারও আছেন কিন্তু 2 জন। আজকে আমরা নানা বিষয়ে আলোচনা করলাম, এবং আমাদের সঙ্গে যিনি যুক্ত ছিলেন অতিথি, তিনিও কিন্তু জানাচ্ছিলেন যে তারা একটি নতুন বাংলাদেশ কিন্তু করতে চান, এবং তার জন্য যদি কারো বিরুদ্ধে অনৈতিক কোনো কাজকর্মের অভিযোগ ওঠে, সাথে সাথে তারা আসলে ব্যবস্থা নিচ্ছেন বলে জানাচ্ছেন। আজকের মতো ভোটের ট্রেন শেষ করবো, আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।